আমি আমি ভীরু। ও আচ্ছা, ঠিক আছে। কার অসুখ? বাবার। ও আচ্ছা আচ্ছা, চল যাই, চল। ধীরেন কাকু ডাঙায় তোলা মাছের মতো ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছেন। তাকে কিছুক্ষণ বিশ্রাম করার সুযোগ দেওয়া উচিত। আমি না থাকলে হয়তো অতসীদি বাবাকে পাখা দিয়ে হাওয়া করত, ঠান্ডা পানির গ্লাস এনে সামনে রাখত। ধীরেন কাকু রাস্তায় নেমেই নিচু গলায় বললেন, আমার নিজের শরীরটাও খারাপ। ডাক্তাররা যখন বলে শরীরটা খারাপ, তখন গোটা চিকিৎসার শাস্ত্রটার উপর কেমন যেন সন্দেহের ভাব এসে পড়ে। বাসায় ফিরে দেখি অল কোয়াইট ইন দ্য ইস্টার্ন ফ্রন্ট। পূর্ব দিগন্ত নিশ্চুপ। বাবার বিখ্যাত কামান দাগানো কাশি বন্ধ হয়েছে। তিনি বারান্দায় ইজি চেয়ারে আধশোয়া হয়ে আছেন। চোখ মুখে প্রশান্ত ভাব। শেভ করেছেন, চুল আঁচড়ানো হয়েছে। চায়ের কাপে টোস্ট ডুবিয়ে রাখায় মুখে দিচ্ছেন। সামনে আজকের খবরের কাগজ। যেরকম মনোযোগের সঙ্গে কাগজ দেখছেন, তাতে মনে হচ্ছে আজও সম্ভবত তার কোনো চিঠি ছাপা হয়েছে। কোনো নাগরিক সমস্যা নিয়ে জ্বালাময়ী কোনো একটা চিঠি। ঝিকাতলা অঞ্চলে বখাটেদের যন্ত্রণা বিষয়ে কঠিন বক্তব্যের চিঠি। ধীরেন কাকু বললেন, আবার কি হলো? ওই কাশি বড্ড বেড়েছিল, রাতে ঘুম হয়নি। এখন কি অবস্থা? এখন ভালোই, বয়স হয়েছে তো, বয়সের অসুখ। ডায়াবেটিস আছে কিনা দেখান, ইউরিনটা টেস্ট করেন। হয়েছে কাশি, ইউরিন টেস্ট করাবো কেন? চেক আপের জন্য আর কি। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ একটার সঙ্গে আরেকটার যোগ আছে। কাশিটার কি করবেন? ক্রনিক অসুখে কবিরাজি খুব কাজ করে। পুরনো ঘি বুকে মালিশ করে দেখতে পারেন। আমার কাছে 100 বছরের পুরানো ঘি আছে, পাঠিয়ে দেব। ঔষধপত্র কিছু দেবেন না? হুম, ঘি মালিশ করে দেখেন, ওতেই আরাম হবে। উঠি তাহলে? আরে না, উঠবেন কি? বসেন, বসে চা খান, কথা টথা বলি। মেয়ের বিয়ের কিছু হলো? না, দেখি পুজোর সময় কলকাতা যাব। আমার এক শ্যালক আছে ধর্মতলায়, তাকে চিঠি দিয়েছি, খোঁজ খবর করেছে। দেশে কিছু হচ্ছে না? ধীরেন কাকু জবাব না দিয়ে দাঁড়িয়ে হাত বুলাতে লাগলেন। আমি চলে গেলাম নিজের ঘরে। আপাতত কিছু করার নেই। 100 বছরের পুরনো ঘি আনবার জন্য আরেকবার যেতে হবে। সেটা এখন না আনলেও চলবে। যে ঘি 100 বছর অপেক্ষা করতে পেরেছে, সে ঘি আরো কিছু সময় অপেক্ষা করতে পারবে। টেবিলের উপর একটা চিঠি পাওয়া গেল। পারুল চিঠিটা এমনভাবে রেখেছে যেন চট করে চোখে না পড়ে। পরিষ্কার বোঝা যাচ্ছে চিঠি খুলে সে পড়েছে। খামের মুখ দ্বিতীয়বার বন্ধ করা। আমি বিরক্ত মুখে খাম খুললাম। চিঠি পড়বার সঙ্গে সঙ্গে বিরক্তি কেটে গেল। গোপনে আমার চিঠি পড়বার জন্য পারুলকে ক্ষমা করে দিলাম। খক খক কেশে আমার ঘুম ভাঙানোর জন্য ক্ষমা করলাম বাবাকে। জোর করে আমাকে ধীরেন কাকুর বাসায় পাঠানোর জন্য মাকে ক্ষমা করে দিলাম। তোমার সঙ্গে কিছু জরুরি কথা আছে, খুবই জরুরি। তুমি সোমবার সকাল 10টা 5 মিনিটে সায়েন্স ল্যাবরেটরির পুলিশ বক্সের সামনে অপেক্ষা করবে। আবার ভুলে যেও না। ইতি, তোমার এ। তোমার এ মানে তোমার এশা। এশার চিঠিপত্র কখনো তার পুরো নাম লেখে না। যার কাছে চিঠি যাচ্ছে তার নামও থাকে না। এছাড়াও আরো কিছু ব্যাপার থাকে, যেমন এই চিঠিতে সময় দিয়েছে 10টা 5 মিনিট। 10টা লিখলেই হতো, তা লিখবে না। গুরুত্ব বাড়ানোর জন্য সঙ্গে 5 মিনিট লাগিয়ে দিয়েছে। অপেক্ষা করবার জায়গাটাও চমৎকার, পুলিশ বক্সের সামনে। পুলিশ বক্সের সামনে কেউ অপেক্ষা করে? কেউ করে না, কিন্তু এশা করে। তার স্বভাবই হচ্ছে অদ্ভুত কিছু করা। একবার সে বলল, বুড়িগঙ্গায় নৌকায় কিছু ভাতের হোটেল আছে, তুমি জানো? খুবই নাকি ভালো রান্না হয় সেখানে। চলো না দুজন মিলে খেয়ে আসি। যেতে হলো বুড়িগঙ্গার নৌকার হোটেলে। এশা মহানন্দে ভাত খেলো। মোটা মোটা ভাত, টকটকে লাল রঙের কি একটা মাছের ঝোল। ঝাল এমন দিয়েছে যে চোখে পানি এসে যায়। কিন্তু এশার ধারণা, এত চমৎকার রান্না সে জীবনে খায়নি। প্রতি সপ্তাহে একবার এসে খেয়ে যাওয়া উচিত। ভাগ্যিস দ্বিতীয়বার এই শখ তার আর হয়নি। নৌকায় খাবার খেয়ে আমার নিজের পেট নেমে গেল, ডায়রিয়ার মতো হলো। আজ এশার কি পরিকল্পনা কে জানে? আজই সোমবার। ভাগ্যিস চিঠিটা খুলেছিলাম। চিঠি পড়ার ব্যাপারে আমার আগ্রহ একটু কম। একবার একটা চিঠি 1 সপ্তাহ পর খুলেছিলাম।
খামের উপর লেখাটা পছন্দ ছিল না বলে খোলা হয়নি। 10টা বাজতে এখন অনেক দেরি, তবু আমার মনে হলো প্রস্তুতি পর্ব শুরু করে দেওয়া দরকার। বিশেষ বিশেষ দিনগুলোতে একটির পর একটা ঝামেলা লেগেই থাকে। আজ বিশেষ দিন, ঝামেলা লাগবেই। দাড়ি কামাতে গিয়ে দেখব ব্লেডের ধার নেই, শার্ট গায়ে দেওয়ার পর দেখা যাবে পেটের কাছের বোতাম নেই, সমস্ত বাড়ি খুঁজেও রুমাল পাওয়া যাবে না, কিংবা এর চেয়ে ভয়াবহ কিছু ঘটবে। মার কলিক পেন উঠবে এবং তাকে ধরাধরি করে হাসপাতালে নিয়ে যেতে হবে। বিশেষ বিশেষ দিনগুলোতে মার কলিক পেনে ব্যথা ওঠে, বাধা নিয়ম। অনার্স সেকেন্ড পেপারের পরীক্ষার দিন এই অবস্থা। নিঃশ্বাস বন্ধ হয়ে চোখ টোক উল্টে মা এমন এক নাটক শুরু করলেন, পরীক্ষা মাথায় উঠল। বাবা চিচি করে বলতে লাগলেন, হা করে দেখছিস কি, তোর মাকে হাসপাতালে নিয়ে যা। আমি বিড়বিড় করে বললাম, আমার পরীক্ষা আছে। বাবা চোখ লাল করে বললেন, চর দিয়ে দাঁত ফেলে দেবো হারামজাদা, মানুষ মারা যাচ্ছে আর বলে কি, প্রয়োজনের সময় কিছুই পাওয়া যায় না। একটা বেবি ট্যাক্সি জোগাড় করতে লাগলো 8 ঘন্টা। সেই বেবি ট্যাক্সিও এমন যে 2 মিনিট পর পর স্টার্ট বন্ধ হয়ে যায়। ড্রাইভারকে কার্বুরেটর খুলে ময়লা পরিষ্কার করতে হয়। মেডিকেল কলেজের গেটে এসে মার কলিক পেন কমে গেল। তিনি বোকার মতো হাসতে লাগলেন। আজও নিশ্চয়ই এরকম কিছু হবে। ঘর থেকে পা বাইরে ফেলবার সময় মা চিকন গলায় ডাকবেন, ওরে বিরুরে গেলাম রে। আর আমার স্ত্রীভক্ত বাবা ব্যস্ত হয়ে উঠবেন তার প্রিয়তমা পত্নীকে হাসপাতালে পাঠানোর জন্য। তিনি নিজে কিন্তু যাবেন না, এর আগের বারও যাননি। হাসপাতালের ফিনাইলের গন্ধ তার সহ্য হয় না, ডাক্তারদের দুর্ব্যবহার সহ্য হয় না, টেনশন সহ্য হয় না, কিছুই সহ্য হয় না। ইদানিং হয়তো জীবনটা অসহনীয় হয়েছে। সকাল এবং সন্ধ্যায় প্রবল বেগে খক খক করে, তাই জানান দিচ্ছেন। আমি গুনগুন করে গান করলাম, আবার আমরা কাশির শব্দে ঘুমিয়ে পড়ি, কাশির শব্দে জাগি। পারুল আমার পাশ কাটিয়ে যাচ্ছিল, সে কঠিন চোখে তাকালো। আগেরকার আমলের মুনি ঋষিরা হয়তো ঠিক এরকম চোখের দৃষ্টি দিয়ে মানুষকে ভস্ম করে দিত। আশ্চর্য কাণ্ড! দাড়ি কাটার পর্ব বিনা ঝামেলায় পার হলো। থুতনির কাছের ভয়াবহ ব্রণটাকে আহত না করে চমৎকার একটা শেভ করে ফেললাম। স্ত্রী করা একটা চেক শার্ট পাওয়া গেল যার সবকটি বোতাম অক্ষত আছে। তোষক উল্টে একটা রুমাল পাওয়া গেল, মোটামুটি পরিষ্কার। ভদ্র সমাজে বের হলে কেউ সরু চোখে তাকাবে না। মার কলিক পেন এখনো শুরু হয়নি। তিনি একতলার বারান্দায় চালের গুঁড়ো নিয়ে বসেছেন। মনে হচ্ছে ভাপা পিঠা হবে। কদিন আগে বাবা ভাপা পিঠার কথা কি যেন বলেছিলেন, এটা হচ্ছে তারই ফলো আপ। আমরা ভাপা পিঠা বলে লক্ষবার চেঁচালেও কিছু হবে না, কিন্তু বাবা মুখ দিয়ে একবার উচ্চারণ করলেই অন্য ব্যাপার। টুনাটুনির গল্প আর কি। টুনা কহিল, টুনি পিঠা তৈরি করো। আমি দোতলা থেকে খুব সাবধানে পা ফেলে নিচতলায় নামলাম। সিঁড়িতে কে যেন দুধ ফেলে দিয়েছে। যে কোনো মুহূর্তে রেলগাড়ি ঝমাঝম পা পিছলে আলুর দম হবার মতো সম্ভাবনা আছে। বাবা বারান্দায়, গলায় মাফলার, কোলে খবরের কাগজ, হাতে নীল পেন্সিল। ইদানিং তিনি খবরের কাগজ আন্ডারলাইন করা শুরু করেছেন। হত্যা, রাহাজানি, ধর্ষণ এইসব লাল রঙে দেখাচ্ছেন, পলিটিক্যাল খবরগুলো নীল রঙে। আমার জন্য বেশ সুবিধা হয়েছে। আমি ডাক দেওয়া খবর বাদ দিয়ে কাগজ পড়ি। পলিটিক্স আমার ভালো লাগে না। বাবা চশমার ফাঁক দিয়ে আমার দিকে তাকালেন, এমন ভাবে তাকালেন যেন তিনি আমাকে চিনতে পারছেন না, তবে চেনা চেনা লাগছে। তিনি গলা পরিষ্কার করলেন, ঠিকমতো পরিষ্কার হলো না। কফ জমা ভারী স্বরে বললেন, আমার জিনিসটা নিয়েছিস? আপনার কোন জিনিস? ইউরিন স্যাম্পল। সুগার আছে কিনা দেখব। বাথরুমের তাকে আছে, একটা পলিথিন পেপার দিয়ে মুড়ে নিয়ে যা। আমি স্তম্ভিত। যাচ্ছি এশার কাছে, পকেটে থাকবে পলিথিনে মোড়া ইউরিন স্যাম্পল, পিতৃদেবের মূত্র। অন্য কাউকে দিয়ে পাঠান বাবা, আমি একটা জরুরি কাজে যাচ্ছি, খুবই জরুরি। আমার কাজটা তাহলে তোমার কাছে তেমন জরুরি বলে মনে হচ্ছে না। ভালো, খুবই ভালো। বাবার মুখ অন্ধকার, চশমাটা আরো খানিকটা ঝুলে পড়েছে। তাকে দেখে মনে হচ্ছে জ্যেষ্ঠ পুত্রের হৃদয়হীনতায় তিনি মর্মাহত। আমি ইতস্তত করে বললাম, বাবলুকে দিয়ে পাঠিয়ে দিন বাবা, ও ছাদে ক্যারাম খেলছে।
বাবা খবরের কাগজের দিকে তাকিয়ে বললেন, কাকে পাঠাবো তা নিয়ে তোমাকে ভাবতে হবে না। তুমি তোমার অত্যন্ত জরুরি কাজটি সেরে আসো। আচ্ছা ঠিক আছে, আমিই নিয়ে যাচ্ছি। তোমাকে নিতে হবে না। আপনি শুধু শুধু রাগ করছেন। তোমার সঙ্গে এই প্রসঙ্গে আরেকটিও কথা বলতে চাচ্ছি না আমি। আমি খুবই আহত হওয়ার ভান করে বললাম, যাচ্ছি একটা চাকরির ব্যাপারে। পকেটে ইউরিন ফিউরিন এজন্যই নিতে চাচ্ছিলাম না। না বুঝেই রাগ করেন। লক্ষ্য করছি বাবা অপ্রস্তুত বোধ করতে শুরু করেছেন। মুখ কেমন লম্বা ধরনের হয়ে যাচ্ছে। চোখের দৃষ্টি হয়ে যাচ্ছে বোকাটে। তিনি নিচু গলায় বললেন, কিসের ইন্টারভিউ? বেক্সিমকো বলে একটি কোম্পানি। তোর তো এর রেজাল্টই এখনো হয়নি। রেজাল্টের আশায় বসে থাকলে আরো 3 বছর লেগে যাবে। এখনো ভাইভা হয়নি। ভাইভা হবে, তারপর টিচাররা দয়া করে খাতা দেখবেন, আবার 1 মাস ঘুম। তারপর চলে যাবেন বিদেশ। আর তার কোনো খোঁজ পাওয়া যাবে না। আমাদের রেজাল্ট বন্ধ। বাবা তার মুখ করুণ করে ফেললেন। বেচারাকে দেখে এখন মায়াই লাগছে। পুত্রের প্রতি সহানুভূতিতে তার হৃদয় আর্দ্র। ইউরিন স্যাম্পলটা কোথায় রেখেছো বাবা? বাথরুমের তাকে? থাক থাক, তোকে নিতে হবে না। কোনো অসুবিধা নেই। আহা, বললাম নিতে হবে না। যাচ্ছিস একটা শুভ কাজে। আমি প্রায় জোর করে ইউরিন স্যাম্পল নিয়ে নিলাম। অপরাধ বোধে বাবা এখন জর্জরিত। সারাক্ষণ অস্বস্তিতে ভুগবেন। দুপুরবেলা ভালো করে খেতেও পারবেন না। অথচ আরেকটি হলেই উল্টো ব্যাপার ঘটতো। আমি যদি বোতলটা না নিয়ে আসতাম, তাহলে অপরাধবোধ আমাকে কাবু করে ফেলতো। বারবার মনে হতো, বুড়ো বাবার সামান্য একটা কাজ। ঘর থেকে পা ফেলবার ঠিক আগ মুহূর্তে মা বললেন, ধীরেন বাবুর কাছ থেকে পুরনো ঘিটা নিয়ে আসতো বাবা। এক্ষুনি লাগবে? হুম। বুক ঘড়ঘড় করছে, মালিশ করে দেব। আমি তো তেমন কোনো ঘড়ঘড় শুনতে পেলাম না। যা বাবা নিয়ে আয়। কতক্ষণ আর লাগবে? মার চোখ এখন দেখাচ্ছে অবিকল গরুর মতো ছলছল করছে, যেন এক্ষুনি পানি উপচে পড়বে। চোখের এই আবেগ অগ্রাহ্য করা অত্যন্ত কঠিন। তবে ইদানীং অনেক কঠিন কাজ বেশ সহজ ভঙ্গিতে করতে পারছি। আমি মার দিকে না তাকিয়ে বললাম, বিকেলে ফেরার পথে নিয়ে আসবো। তুমি কোনো চিন্তা করবে না। বাবার কামান দাগা সন্ধ্যার আগে শুরু হবে বলে মনে হচ্ছে না। মা আমার সঙ্গে সঙ্গে আসছেন। তার মানে মার পেটে আরো কিছু কথা রয়ে গেছে। ঘর থেকে বেরোবার পর তিনি তা উগরে দেবেন। কী বলবেন তাও আঁচ করতে পারছি। নাখালপাড়া যেতে বলবেন। আজ মাসের 24। এই সময় আমাকে নাখালপাড়া যেতে হয়। আমার বড় বোনের শ্বশুরবাড়ি। তার কাছ থেকে কিছু টাকা পয়সা আনতে হয়। পরের মাসে ৩-৪ তারিখে আমাকে সেই টাকা ফেরত দিতে যেতে হয়। গত মাসে টাকা ফেরত দেওয়া হয়নি, এই মাসে আবার যাওয়া। বাবা ভীরু, বলে ফেলো, অনুর কাছ থেকে একবার আজ যেতেই হবে। ৩০০ টাকা নিয়ে আসবি। বাবা মানিক, পাগল হয়েছ মা? আগামী 1 সপ্তাহ নাখালপাড়ার দিকে যেতে পারবো না। ঘরে 1 পয়সা নেই বাবা। বাবাকে বলো, বাবার দায়িত্ব। সংসার চালানোর দায়িত্ব তোমাকে মাথায় নিতে কে বলেছে? মাকে দ্বিতীয় কোনো কথা বলার সুযোগ না দিয়ে আমি রাস্তায় নেমে পড়লাম। চমৎকার একটা দিন। ঝকঝকে রোদ। বাতাস মধুর এবং শীতল। এ বাতাস আজ সারাদিনেও হয়তো তেতো হয়ে উঠবে না। তবে এশাকে না পাওয়া গেলে ভিন্ন কথা। তখন সবই অসহ্য বোধ হবে। এই ভীরু, যাচ্ছিস কোথায়? আমি কয়েক মিনিট চিন্তা করলাম জবাব দেব কি দেব না। টুকু নর্দমার পাশে পেচ্ছাপ করতে দাঁড়িয়ে আছে। ঘাড় ঘুরিয়ে সেখান থেকেই কথা বলছে। তার ছোটখাটো মুখে বিশাল এক গোঁফ কুৎসিত দেখাচ্ছে। ব্যাপার কি? সাউন্ড দিচ্ছিস না কেন? যাচ্ছিস কোথায়? ঠিক নেই কিছু। তোর কাছে 10টা টাকা হবে নাকি? না, 5টা টাকা হবে নাকি দেখ। শালা পকেট একবারে হবে না। তাহলে একটা সিগারেট খাওয়া দোস্ত। রিকোয়েস্ট। আমি 2টা সিগারেট কিনলাম। সিগারেট দিয়ে যদি সহজে তার হাত থেকে মুক্তি পাওয়া যায় এই আশাতেই কেনা। টুকু ছোঁ মেরে সিগারেট নিয়ে হাসিমুখে বলল, একটা চায়ের পয়সা দিয়ে যা। তোর পায়ে ধরি। টুকু সত্যি সত্যি পায়ে ধরতে এলো। গুন্ডামি করলেও টুকু জাতে হয়ে ওঠেনি। কেউ তাকে পাত্তা দেয় না। বিনা পয়সায় চা সিগারেট খাওয়ায় না। নগদ পয়সা দিতে হয়। দোস্ত, আমার রিকোয়েস্টটা রাখ। একটা পাত্তি ছেড়ে দে।
তুই অতসীর দিকে কি বলেছিলি? টুকু দপ করে নিভে গেল। মুখ আমসি করে বলল, মিস্টেক হয়ে গেছে, বুঝতে পারিনি। আমি ভাবলাম নতুন কেউ। এমন লজ্জা পেয়েছি আর বলিস না, রাতে ঘুম হয় নাই। অতসীদি তাকে যেতে বলেছে? সত্যি? হুম। যাবো কি করে বল? হেঁটে হেঁটে যাবি? আর কিভাবে যাবি? তোর জন্য পালকি লাগবে? অতসীদি আর কি বলল? উনি আর কিছু বলেননি। আমি বললাম, কি বললি? বললাম তুই ঠিক করে রেখেছিলি বড় হয়ে অতসীদিকে বিয়ে করবি। টুকু ফ্যাকাশে হয়ে গেল। কেমন অন্যরকম দেখাচ্ছে তাকে। আর কি বললি? জিজ্ঞেস করলো তুই আজকাল কি করিস? আমি বললাম ছিনতাইয়ের কাজ করে, পার্ট টাইম কাজ। ফুল টাইম কাজ হচ্ছে রাস্তায় দাঁড়িয়ে থাকা, পরিচিত কাউকে পেলে ভিক্ষা চাওয়া, মেয়ে দেখলেই শীষ দেওয়া। ব্লাফ দিচ্ছিস, ঠিক না? ব্লাফ দেবো কেন? ব্লাফ দেওয়ার আমার দরকারটা কি? হাত ছাড়, আমার জরুরি কাজ আছে। টুকু আমার হাত ছাড়লো না, সঙ্গে সঙ্গে আসতে লাগলো। তার গা থেকে বিকট গন্ধ আসছে। আমি বললাম, আজকাল গাঁজা খাচ্ছিস নাকি? গন্ধে নাড়ি ভুঁড়ি উল্টে আসছে। টুকু বিড়বিড় করে বলল, কি যে বলিস দোস্ত, ভদ্রলোকের ছেলে না আমি? সস্তার সিগারেট, এই জন্যই গায়ে গন্ধ হয়ে গেছে। আচ্ছা দোস্ত, সত্যি কথাটা বল, অতসী দিকে যেতে বলেছে? হুম। ওই দিনের ব্যাপারটায় মাইন্ড করেছে তাই না? হুম। এখন হাত ছাড়, তুই আমার হাত গন্ধ বানিয়ে ফেলছিস। অতসীদির কাছে যাবার আগে গরম পানি দিয়ে গোসল করবি। টুকু হাত ছেড়ে দিয়ে করুণ চোখে তাকিয়ে রইল। তার চায়ের পয়সা চাইল না। তার মুখের সিগারেটও নিভে গেছে। সে তা বুঝতে পারছে না। নেভানো সিগারেট প্রাণপণে টানছে। আমি বললাম, কি যন্ত্রণা, এখনো সঙ্গে সঙ্গে আসছিস কেন? টুকু ফিসফিস করে বলল, 1,000-5,000 টাকা জোগাড় করে নিতে পারবি? 1 মাসের ডাবল করে রিটার্ন দেব। আপ অন গড। করবি কি টাকা দিয়ে? কাউকে বলিস না দোস্ত, একটা পিস্তল কিনবো, জার্মান জিনিস। তোর দৌড় ব্লেড পর্যন্ত। পিস্তল দিয়ে কি করবি? হাত ছাড়। টুকু হাত ছেড়ে এখন আবার রাস্তার পাশে গিয়ে দাঁড়ালো। ব্যাটার বহুমূত্র হয়েছে কিনা কে জানে, সব সময় দেখি রাস্তার পাশে প্যান্টের জিপার খুলে দাঁড়িয়ে আছে। পুলিশ বক্সের সামনে এসা নেই। মৈনাক পর্বতের সাইজের এক পুলিশ অফিসার পা ফাঁক করে দাঁড়িয়ে আছে, যেন সে চাচ্ছে এই শহরের সবাই তার দুপায়ের ফাঁক দিয়ে হামাগুড়ি দিক। সার্জেন্টের হাতে ওয়াকিটকি, কার সঙ্গে যেন খোশ গল্প করছে। ঘন ঘন বলছে, আরে বেটা বুদ্ধু, সহজ কথা বুঝলি না? আমার জায়গায় মাসুম হলে পুলিশ সার্জেন্টকে দুম করে একটা অদ্ভুত প্রশ্ন করে বসতো। হয়তো বলতো, এই যে ব্রাদার, আপনি এত মোটা কি করে হলেন? কাইন্ডলি আমাকে বলবেন। একাডেমিক ইন্টারেস্টের প্রশ্নটা করেছি। আমি ফুড অ্যান্ড নিউট্রিশনের ছাত্র। প্রশ্ন শুনে সার্জেন্টের আক্কেল গুরুম হয়ে যেত। জবাব দেওয়ার আগেই মাসুম দ্বিতীয় প্রশ্ন করত। সেটি হতো প্রথমটির চেয়েও ভয়াবহ। পাবলিক লাইব্রেরিতে মাসুমের সঙ্গে গিয়েছি মাসুমের কাজে। লাইব্রেরিতে আমার কোনো কাজ নেই। কি একটা বই সে ঘণ্টাখানিক খুঁজলো, না পেয়ে মহাবিরক্ত। বিরক্তি কাটাবার জন্যই বোধহয় আমাকে বলল, চল লাইব্রেরিয়ান বেটাকে ভড়কে দেই। গেলাম তার সঙ্গে। লাইব্রেরিয়ান বেচারা বুড়ো মানুষ, কেমন ভালো ভালো মানুষ চেহারা। মাসুম তার কাছে গিয়ে নিচু গলায় বলল, স্যার, মানুষ খুন করার সহজ পদ্ধতি, এই জাতীয় কোনো বইপত্র আছে? আমাদের বিশেষ দরকার। লাইব্রেরিয়ান ভদ্রলোক হতভম্ব হয়ে তাকিয়ে আছেন, কি বলবেন বুঝতে পারছেন না। মাসুম গলার স্বর আরো খানিকটা নামিয়ে বলল, ছুরি বোমা দিয়ে মানুষ মেরে তো স্যার কোনো থ্রিল নেই। আমরা চাচ্ছি নতুন কিছু ধরনের কিছু করতে, হাইলি সায়েন্টিফিক ধরনের, মডার্ন। মাসুমের মতো কিছু একটা করতে ইচ্ছে করছে। দুপা ফাঁক করে দাঁড়িয়ে থাকা পুলিশটাকে আর সহ্য করা যাচ্ছে না। আমি পুলিশ অফিসারটিকে চমকে দিয়ে বললাম, আচ্ছা ভাই, এখানে কি একটি মেয়েকে ঘোরাফেরা করতে দেখেছেন? পুলিশ সার্জেন্ট সত্যি সত্যি চমকালো, অবাক হয়ে বলল, আমাকে বলছেন? হ্যাঁ আপনাকে। লম্বা একটি মেয়ে, কোকড়ানো চুল। সাধারণত তার কাঁধে চটের একটি ব্যাগ ঝুলানো থাকে। পুলিশ বক্সের সামনে তার অপেক্ষা করার কথা। এত জায়গা থাকতে পুলিশ বক্সের সামনে কেন? পুলিশদের আশেপাশে ঝামেলা কম থাকে, এই জন্যই বোধ হয়। তাহলে আপনি দেখেননি? লোকটি হেসে ফেলল, বেশ অন্তরঙ্গ হাসি। হাসতে হাসতেই বলল, চা খাবেন? এবার আমার চমকাবার পালা। এ আমাকে চা খেতে বলছে কেন? আমি আপনাকে চিনি, আপনার নাম বীরু। শহীদুল্লাহ হলে
আপনি রুম নাম্বার 2030-এ মাঝে মাঝে ঘুমাতেন। এখনো ঘুমাই। পাশ করেননি? পরীক্ষায় হয়নি, পাশ করব কিভাবে? ইউনিভার্সিটি থেকে বেরোবার আগে 4 বছর লাগতো, এখন 10-12 বছর লাগে। আপনি কি শহীদুল্লাহ হলে ছিলেন নাকি? জি, 2023-এ। অনার্স কমপ্লিট করে ঢুকে গিয়েছিলাম পুলিশে। সারদায় 2 বছর ট্রেনিং নিয়ে এখন সার্জেন্টে। একটু দাঁড়ান, চা নিয়ে আসি। বাসা থেকে ফ্লাক্সে করে নিয়ে আসি। চা খেতে খেতে অপেক্ষা করুন। এর মধ্যে হয়তো আপনার রোগা লম্বা চটের ব্যাগ কাঁধে নিয়ে মেয়েটি চলে আসবে। বাসায় তৈরি চা কিন্তু দোকানের চায়ের চেয়েও বিস্বাদ। তার উপর ঠান্ডা মেরে আছে। এরকম একজন জবরদস্ত পুলিশ সার্জেন্টের চোখের সামনে চা ঢেলে রাস্তায় ফেলে দেওয়া ঠিক হবে না। আমি বিরক্ত মুখে চায়ে চুমুক দিচ্ছি। এদিক ওদিক তাকাচ্ছি যদি এশার দেখা পাওয়া যায়। বীরু সাহেব, জি বলুন। আপনারা এখনো এমএ পাস করতে পারেননি ভাবাই যায় না। আমি চাকরিতে জয়েন করে ভালোই করেছি, কি বলেন? খুব ভালো করেছেন। মিলিটারিতে ঢুকে পড়তে পারলে আরো ভালো করতেন। ঠাট্টা করছেন? হ্যাঁ ভাই করছি। পুলিশের সঙ্গে ঠাট্টা করে দেখলাম কেমন লাগে। সে হেসে ফেলল। তাকে এখন আর আগের মতো ভয়াবহ মনে হচ্ছে না। তার দাঁড়িয়ে থাকার যে ভঙ্গিটি এতক্ষণ অসহ্য মনে হচ্ছিল, এখন সেটাকেই স্বাভাবিক মনে হচ্ছে। মনে হচ্ছে পুলিশদের এভাবেই দাঁড়াতে হয়। বীরু সাহেব, জি বলুন। খুব টেনশনের চাকরি। টেনশনের শরীর ফুলে এরকম হয়ে গেছে। বলেন কি? আমার তো ধারণা ছিল উল্টোটা হয়। এক একজনের বেলায় এক এক রকম হয়। টেনশনে হরমোন ব্যালেন্স নষ্ট হয়ে যায়। তার থেকেই এই হয়। কেউ শুকিয়ে যায়, কেউ আমার মতো মোটা হয়ে যায়। বাহ, ইন্টারেস্টিং তো। আমি যদি কিছু নাও খাই, ফুলতে থাকবো। এই যে এত বেলা হয়ে গেছে, আমি কিন্তু 4 কাপ চা ছাড়া আর কিছুই খাইনি। ভাত খেতে খেতে 2টো বেজে যাবে। খিদা লাগে না? লাগে না আবার। এখন মনে হচ্ছে একটা বেবি ট্যাক্সি গিলে খেয়ে ফেলি। হা হা হা। আমি হাসিতে যোগ দিলাম না। এশার উপর প্রচন্ড রাগ হচ্ছে। এরকম করার মানে কি? কতক্ষণ আমি দাঁড়িয়ে অপেক্ষা করব? ঢাকা হলের এই প্রাক্তন ছাত্র মনে হচ্ছে অতিরিক্ত রকমের মাই ডিয়ার। তার তেলতেলে ধরনের ব্যবহার এখন আর ভালো লাগছে না। ভাড়া ঠিক না করিয়ে আমি একটি খালি রিকশায় উঠে পড়লাম। চলি কেমন? আবার আসবেন। সকালবেলায় আমি এখানেই থাকি। আর যদি আমাকে না দেখেন তাহলে জিজ্ঞেস করবেন সার্জেন্ট শামসুদ্দিন কোথায়। ওরা ওয়াকিটকিতে ইনফরমেশন দিয়ে দেবে। আমি হেসে ফেললাম। সার্জেন্ট শামসুদ্দিন এমনভাবে কথা বলছে যেন শিগগিরই আমি তার বিরহে ব্যাকুল হয়ে ছুটে আসবো পুলিশ বক্সে। ওয়াকিটকির 40 মাইল ব্যাসার্ধে বারবার বলা হবে, সার্জেন্ট শামসুদ্দিন, আপনার বন্ধু আপনার জন্য অপেক্ষা করছে, চলে আসুন। হ্যালো হ্যালো সার্জেন্ট, হ্যালো শামসুদ্দিন। বীরু সাহেব, জি বলুন। আবার দেখা হবে, কেমন? তা তো হবেই। মিছিল নিয়ে যখন আসবো তখন দেখা হবে। পিটিয়ে লাশ বানিয়ে দেব। সার্জেন্ট শামসুদ্দিনের মুখ কেমন যেন হয়ে গেল। সে যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না। বিড়বিড় করে বলল, এসব কি বলছেন ভাই? সত্যি কথাই বলছি, দি ট্রুথ। আমরা আপনাদের পেটাবো, আপনারা আমাদের পেটাবেন। আমরা ঢিল ছুড়বো, আপনারা আমাদের উপর ট্রাক তুলে দিবেন। টিয়ার গ্যাস, গুলি এইসব চলবে। আমাদের এসব বলছেন কেন? আমাদের দোষটা কোথায়? ঠাট্টা করছি রে ভাই, ঠাট্টা। পুরনো বন্ধুর সঙ্গে রসিকতা। ও, তাই বলুন। সার্জেন্ট শামসুদ্দিন হেসে ফেলল। তার দাঁতগুলি চমৎকার। টুথপেস্টের বিজ্ঞাপন হয়, নতুন ধরনের কোনো বিজ্ঞাপন কি দেয়া যায় না? একজন পুলিশ সার্জেন্ট টুথব্রাশ হাতে নিয়ে অ্যাটেনশন হয়ে দাঁড়িয়ে আছে। লেখা আছে, শান্তির এই প্রহরের হাসিটিও প্রশান্তির, কারণ ইনি ব্যবহার করেন পিয়া টুথপেস্ট। পিয়া টুথপেস্ট এখন নতুন মোড়কে পাওয়া যাচ্ছে। বাতাস আর মধুর মনে হচ্ছে না। রোদ ঝাঝা করছে। আকাশ ধূসর বর্ণ। কড়া রোদে আকাশ ধূসর হয়ে যায়। তাকালেই বমি বমি ভাব হয়। এশার সঙ্গে থাকলে এই ধূসর আকাশই হয়তো অন্যরকম লাগতো। আমি দীর্ঘ নিঃশ্বাস ফেলে ভাবলাম, এশার সঙ্গে অনেকদিন পর পর আমার দেখা হয়।
রিকশাওয়ালা ঘাড় ঘুরিয়ে বারবার আমাকে দেখছে। সার্জেন্টের সঙ্গে আমার খাতির দেখে সম্ভবত আক্কেল গুরুম হয়ে গেছে।